পকেট থেকে তিনি একটা ধারালো ছুরি বের করলেন। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। তখনই তিনি ডান হাতের ওই তাক করা জায়গায় ছুরিটা বসিয়ে দিলেন। প্রচুর রক্ত বেরোতে লাগলো। আমি বললাম, যদি একান্তই কাটতে হয় দিন, আমি কেটে দিচ্ছি। একটি গল্প, একটি অনুভূতি, কখনো রহস্য, কখনো প্রেম, কখনো শিহরণ। ওয়েলকাম টু মিস্টিরিয়াস স্যাটারডে, যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আজ আপনাদের শোনাব পাঁচকড়িদের লেখা সতী শোভনা। গল্পের সূত্রধর নীল, গল্প পাঠে সুমন। তাহলে চলুন গল্প শোনা যাক। দুপুরবেলা খাবার শেষে একটু বিশ্রাম করব বলে মনে করেছিলাম বটে, কিন্তু সেটা আর হলো না। বাইরে থেকে খবর এলো, একজন ভদ্রলোক আমার জন্য বাইরের ঘরে অপেক্ষা করছে। খুবই প্রয়োজন, এখনই দেখা করতে হবে। আমি বাইরে এসে তার সঙ্গে দেখা করলাম। আগন্তুকের বয়স 27 হবে, গায়ের রং ফর্সা, মুখটা সুন্দর হলেও যন্ত্রণা মাখা। চেহারা বেশ লম্বা, একখানা রেশমি রুমাল গলা থেকে বুক অবধি ঝোলানো, বাঁধা অবস্থায়। আমাকে দেখেই যুবকটি দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ স্বরে বললেন, মশাইয়ের নাম কি? কালীকৃষ্ণবাবু? হ্যাঁ, আমারই নাম, বলুন। ক্ষমা করবেন, আমি আপনাকে কখনো দেখিনি। লোকের মুখে আপনার অনেক সুনাম শুনেছি। দেখলাম তিনি তখনও দাঁড়িয়ে কাঁপছেন, পা দুটো যেন তার শরীরের ভাড়া নিতে পারছে না। আমি তাকে সামনের চেয়ারে বসতে বললাম। তিনি আস্তে আস্তে বসলেন এবং বললেন, আমি বড় কষ্ট পাচ্ছি। এক সপ্তাহের মধ্যে একদিনও ঘুমোতে পারিনি। কি জানি আমার ডান হাতটায় কি হয়েছে, কি ক্যান্সার না কি জানি না, কিন্তু যন্ত্রণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রথমে একটু একটু যন্ত্রণা হতো, মাঝে মাঝে আবার হতো না, কিন্তু এখন ভয়ানক যন্ত্রণা হয়। এক মুহূর্তের জন্য আমি স্থির থাকতে পারছি না। দিন দিন যন্ত্রণাটা বাড়ছে। আমি 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 সহ্য করতে পারছি না। কে যেন একটা উড়ো জ্বলন্ত কয়লা আমার হাতে চেপে ধরেছে, এইরকম যন্ত্রণা হচ্ছে। আপনি যদি এই জায়গাটা কেটে দেন, আমি বড় উপকৃত হব। আর 1 ঘন্টা যদি আমাকে ওই যন্ত্রণা সহ্য করতে, আমি পাগল হয়ে যাব ডাক্তারবাবু। আমি তাকে বুঝিয়ে বললাম, প্রথমেই কাটাকাটি করবার কোনো প্রয়োজন নেই, আগে আমি মলম দিয়ে যন্ত্রণা দূর করার চেষ্টা করব। যুবক এবার একটু জোর গলায় বললেন, না না ডাক্তারবাবু, মলমে কাজ হবে না। আপনি কেটে দিন, নাহলে যন্ত্রণা যাবে না। যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানটা মাংসটা কেটে তুলে ফেলুন। হাতের ঠিক কোনখানে যন্ত্রণা হচ্ছে আমি তা দেখতে চাইলাম। ধীরে ধীরে তিনি রুমাল থেকে হাতটা বার করে খুবই সাবধানে আমার টেবিলের ওপর হাতটাকে রাখলেন। বললেন, ডাক্তারবাবু, আপনি পরীক্ষা টরীক্ষা করে যাই বুঝুন না কেন, জায়গাটা কেটে দেবেন। আমাকে কীরকম যন্ত্রণা সহ্য করতে হয়েছে ডাক্তারবাবু, আপনাকে বোঝাই কী করে। আপনি কেটে দেবেন ওখানটা। আমি তার হাতটা আস্তে আস্তে তুললাম, যন্ত্রপাতির সাহায্যে ভালো করে দেখলামও, কিন্তু রোগের কোনো চিহ্নই পেলাম না। তার হাতে আর আমার হাতে কোনো পার্থক্যই নেই, নিরোগ। আর তত গ্রাহ্য না করে আমি হাতটা ছেড়ে দিলাম। তারপর বেশ শব্দ করেই হাতটা টেবিলের ওপর পড়ল।
যুবকটি তখন যন্ত্রণায় চিৎকার করে কোঁকিয়ে উঠলেন। বাঁ হাত দিয়ে ধীরে ধীরে ডান হাত থেকে তুললেন। তাকে দেখে বোঝা গেল যে সত্যিই অনেক যন্ত্রণায় আছেন। আমি বললাম, ঠিক ঠিক কোনখানে ব্যথা, আমাকে একটু দেখিয়ে দেবেন? এইখানে এইখানে এই জায়গাটায়, এইখানে এইখানে বলে তিনি আঙুল দিয়ে হাতের উপরে দুটো মোটা শিরা ঠিক যে জায়গাটাতে গিয়ে মিশেছে সেই জায়গাটা আমাকে দেখালেন। আমি আস্তে আস্তে সেই জায়গাটা টিপে টিপে দেখলাম। এতে তার সারা শরীর কাঁপতে লাগলো। এতেও কি আপনার যন্ত্রণা হচ্ছে? তিনি কোনো উত্তর দিলেন না। দেখলাম তার দু চোখ কান্নায় ভরে গেছে। ভেবে পেলাম না কি এমন যন্ত্রণা। আমি বললাম, কি আশ্চর্য, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এত যন্ত্রণা হচ্ছে কেন? ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঢুকে মরে যাই। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওই জায়গাটা ভালো করে দেখলাম। বললাম, কই কিছুই তো দেখছি না। কিছু দেখছেন না মানে কি? আমার তো মনে হচ্ছে এই যে এই জায়গাটা লাল হয়েছে, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, এই যে দেখুন লাল হয়েছে। বলে পকেট থেকে পেন্সিল বের করে অস্পষ্ট রেখায় ওই হাতের জায়গাটাতে একটা গোল চিহ্ন আঁকলেন। আমি তার দিকে তাকিয়ে দেখলাম। ভাবলাম লোকটা বোধহয় বদ্ধ পাগল, নইলে মাথায় ছিট আছে নিশ্চয়ই। বললাম, আপনি কিছুদিন এখানে অপেক্ষা করুন, সেরে উঠবেন। না না ডাক্তারবাবু, আমি থাকতে পারবো না। আমি ডাক্তারবাবু, দয়া করে আমাকে পাগল ভাববেন না। আর কোনো উপায় আছে কি আমাকে যন্ত্রণা থেকে মুক্ত করার? এই যে জায়গাটা আমি পেন্সিল দিয়ে দাগ দিয়েছি, এই জায়গাটা কেটে ফেলুন ডাক্তারবাবু, এই জায়গাটা কেটে ফেলুন। আমি যন্ত্রণা থেকে মুক্তি পাই। আমি পারবো না। কেন পারবেন না আপনি? কেন পারবেন না? আপনি হাতে যে জায়গাটা দাগ কেটে দেখালেন তার সঙ্গে তো আমার হাতের কোনো ফারাকই নেই। রোগের তো কোনো চিহ্নই দেখছি না। আমি কি পাগল নাকি? আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি। আপনার পারিশ্রমিক লাগবে না? হ্যাঁ, পারিশ্রমিক এই নিন আপনার পারিশ্রমিক। কেটে দিন ওই জায়গাটা, কেটে দিন ওখানটা। পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে টেবিলের ওপর রাখলেন। আমি বললাম, না 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 না, এ কাজ আমার দ্বারা হবে না। এই কাজ করলে সকলে আমার কাজের নিন্দা করবে, সকলে আপনাকে নয় আমাকেও পাগল ভাববে। আমি এই কাজ পারবো না। বেশ, আপনি না পারেন তো কোনো অসুবিধা নেই। আমার একটা সামান্য কথা রাখুন। আমি কাটছি ওই জায়গাটা, আমি কাটছি। বাঁ হাতে যদিও সুবিধা মতো কাটতে পারবো না, তাতে ক্ষতি নেই। ডাক্তারবাবু, আমার কথা রাখুন। আমি ওই জায়গাটা কাটার পর ওই জায়গাটা ভালো করে ওষুধ দিয়ে বেঁধে দেবেন, এইটুকু কথা রাখুন। আমি কাটছি। পকেট থেকে তিনি একটা ধারালো ছুরি বের করলেন। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। তখনই তিনি ডান হাতের ওই তাক করা জায়গায় ছুরিটা বসিয়ে দিলেন। প্রচুর রক্ত বেরোতে লাগলো। আমি বললাম, যদি একান্তই কাটতে হয় দিন, আমি কেটে দিচ্ছি। মুখ ঘুরিয়ে দাঁড়ান, রক্ত দেখে অনেকেই অজ্ঞান হয়ে যায়। বলে তার হাত থেকে ছুরিটা নিলাম। কোনো প্রয়োজন নেই, আপনি আপনার ইচ্ছা মতো অস্ত্র চালান। আমি তার কথা মতো সেখান থেকে মাংসপিণ্ডটা কেটে ফেললাম। প্রবল বেগে রক্ত বের হতে লাগলো। তিনি স্থির দৃষ্টিতে তা দেখলেন। কাটবার সময় তার মুখে কোনো যন্ত্রণার চিহ্ন দেখা গেল না। মাংসপিণ্ড কেটে ফেলার সঙ্গে সঙ্গেই তৃপ্তির নিঃশ্বাস ফেলেন তিনি। বললেন, বাঁচলাম। এখন আর কোনো যন্ত্রণা নেই? না, কিচ্ছু না। ওই মাংসপিণ্ডের সঙ্গে সমস্ত যন্ত্রণা উবে গেছে।
এই রক্তপাত আমার যন্ত্রণার সামনে অতি সামান্য ডাক্তারবাবু। যত রক্ত বেরিয়ে যাচ্ছে ততই আমার শরীর সুস্থ হচ্ছে। যতক্ষণ রক্ত বেরোতে লাগলো ততক্ষণ যুবক আনন্দমাখা চোখে তা দেখতে লাগলেন। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে সেই ক্ষতস্থানটা বেঁধে দিলাম। ইতিমধ্যে তার মুখ থেকে যন্ত্রণার ছাপ দূর হয়ে চোখে মুখে একটা আনন্দের ভাব ফুটে বেরোলো। তিনি যেন নতুন একটা জীবন ফিরে পেলেন। মশাই, আপনাকে শত শত ধন্যবাদ। আপনার কৃপায় আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। যৎসামান্য পারিশ্রমিক আপনাকে দিলাম, কিন্তু আজ আমার এই উপকারের সামনে তা কিছুই নয়। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ডাক্তারবাবু। চিরজীবন আমি আপনার কৃতজ্ঞ রইলাম। ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ আপনাকে। আমি তার দেওয়া 100 টাকার নোট নিতে অস্বীকার করলাম। তিনি কিছুতেই শুনলেন না। শেষে বিরক্ত হয়ে বললেন, বেশ, আপনি যদি একান্তই না নেন তবে কোনো দাতব্য চিকিৎসালয়ে দান করে দেবেন। এই বলে তিনি চলে গেলেন। 1 সপ্তাহ কেটে গেল, আর সেই অপরিচিত রোগীটির দেখা পেলাম না। 2 সপ্তাহ কেটে গেল, তাও কোনো খবর নেই। 3য় সপ্তাহের শেষ দিনে একদিন ভোরবেলায় আমি শোয়ার ঘরে বসে খবরের কাগজ পড়ছি। এমন সময় দারোয়ান এসে খবর দিল আবার নাকি সেই পাগল রোগী এসেছেন। তার কাণ্ড কারখানায় আমার মনে অত্যন্ত কৌতূহল হয়েছিল। তখনই বাইরের ঘরে গিয়ে আমি তার সঙ্গে দেখা করলাম। প্রথমবার যেমনভাবে তাকে দেখেছিলাম এবারেও তাই দেখলাম। ঠিক তেমনভাবেই তার ডান হাতটা রেশমি রুমালে তার গলা থেকে বাঁধা। সেই রকমই মুখখানা, মলিন যন্ত্রণা মাখা, কপালে চিন্তার রেখা, ঝিমনো কালি মাখা চোখ। তার সেই ভাব দেখে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আবার কি হলো? ঠিক করে কাটা হয়নি। স্বর অত্যন্ত ক্ষীণ। আগের চেয়েও যন্ত্রণা আরো বেড়ে গেছে। কিছুতেই সহ্য হচ্ছে না। আমি ভেবেছিলাম আপনাকে আর কষ্ট দেব না। এই যন্ত্রণা বুকে কিংবা মাথায় উঠে জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু তা হলো কই? এই যন্ত্রণা এক তিলও কমেনি। আমার মুখে থেকে চেয়ে দেখুন ডাক্তারবাবু, বুঝতে পারবেন যে কিরকম যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু। যুবকের গায়ের রং ফর্সা হলেও কি যেন সত্যি তার সর্বাঙ্গে কালি মাখিয়ে দিয়েছে। কপাল ঘামের বিন্দুতে পূর্ণ। যন্ত্রণায় মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতস্থানটা অতি সাবধানে খুলে ফেললাম। দেখলাম ক্ষতস্থানে নতুন মাংস পূর্ণ হয়ে আসছে। আশ্চর্য কিছুই দেখলাম না। হাত টিপে নাড়ি দেখলাম, অতি দ্রুত, কিন্তু জ্বরের তো কোনো চিহ্নই নেই। আমি অবাক হয়ে বললাম, এরম আশ্চর্য ব্যাপার আগে কখনো দেখিনি। হ্যাঁ, বড়ই আশ্চর্য, বড় ভয়ঙ্কর। যত তাড়াতাড়ি আমি যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাই তাই করুন ডাক্তারবাবু। এক কাজ করুন ডাক্তারবাবু, এবারে আরো গভীর করে কেটে দিন তো, তাহলে আমি সুস্থ হয়ে যাব। আমি তার কথা মতো আগের বারের চেয়েও গভীর করে সেই জায়গাটা কেটে দিলাম। মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে তখন আর কোনো যন্ত্রণাই নেই। এদিকে ক্ষতস্থান থেকে প্রবল রক্তপাত হতে লাগলো, অথচ স্থির আনন্দ ভরা চোখে যুবক সেই দিকেই তাকিয়ে আছে। তখনই আমি রক্ত বন্ধ করে ক্ষতস্থানটা বেঁধে দিলাম। তিনি যাওয়ার সময় 2-1 জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন আর আমার কোনো কষ্ট হচ্ছে না, বেশ সুস্থ বোধ করছি। এ কথা আমি আমার 2-4 জন সহকর্মীদের বললাম। তারা শুনে চমকে গেলেন।
কী রোগ বুঝে উঠতে পারলেন না। মাসখানিক পরে একদিন আমি সেই যুবকের লেখা একটি চিঠি পেলাম। চিঠিটা বেশ বড়, অতি ছোট ছোট অক্ষরে ঘেঁষাঘেঁষি লাইনে লেখা। নিচে যে নাম লেখা রয়েছে সেটা যদি তার স্বাক্ষর হয় তবে বোঝা যায় তার হাতে আর কোনো যন্ত্রণাই নেই, নাহলে কলম ধরা তার পক্ষে দুঃসাধ্য হতো। চিঠিটা অনেকটা এই রকম। ডাক্তারবাবু, এতদিন আমি নিজেই বুঝতে পেরেছি যে এমন কোনো বিধান নেই যাতে আমার এই যন্ত্রণার কারণ খুঁজে বের করা যায়। এই যন্ত্রণা কিভাবে যেন প্রাণ নাশ করে ছাড়ে। আজ আমি আপনার কাছে আমার এই যন্ত্রণার মূল কারণ প্রকাশ করব। আগের সপ্তাহে আবার আমার হাতের ঠিক সেই জায়গায় প্রচণ্ড যন্ত্রণা আরম্ভ হয়। সেই যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। আপনাকে একটা চিঠি লিখব ভেবেছিলাম, কিন্তু কলম ধরার ক্ষমতা আমার নেই। ভেবেচিন্তে একটা উপায় বের করলাম। সেই যন্ত্রণাময় ক্ষতস্থানে আমি এক টুকরো জ্বলন্ত কয়লা রাখলাম। আপনারা যেমন পুলটিস বাঁধেন, তেমনি লোহার তার দিয়ে সেই জ্বলন্ত কয়লা খণ্ড ক্ষতস্থানে চেপে বাঁধলাম। যতক্ষণ সেই আগুন নেভেনি ততক্ষণ আমি কোনো যন্ত্রণা টের পাইনি। তুলনায় সেই যন্ত্রণার কাছে আগুনে পোড়া জ্বালা কিছুই নয়। এমনটা না করলে আমি আজ একটা কথাও আপনাকে লিখে জানাতে পারতাম না। এই 6 মাস আগের কথা বলছি। তখন আমার সুখের সীমা ছিল না, জানেন। আমার মাসিক আয় যা ছিল তাতে আমার বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যেত। 2 বছর আগে আমি আমাদেরই কোনো এক দরিদ্র প্রতিবেশীর এক সুন্দর সুশীলা মেয়েকে বিয়ে করি। তার স্বভাব চরিত্রের কথা ঠিকমতো বর্ণনা করতে পারলে উপন্যাসে দাঁড়িয়ে যায়। তার নাম শোভনা। আমাকে জানেন, এক মুহূর্ত ছেড়ে সে থাকতে পারতো না। আমি তার চোখের আড়াল হলেই তার মুখ একেবারে মলিন হয়ে যেত, চোখে জল চলে আসতো। জানেন, কোনোদিন আমার বাড়ি ফিরতে রাত হলে হতভাগিনী আমার জন্য জেগে বসে থাকতো আর কাঁদতো। মানে এমন ভালোবাসা সৌভাগ্যবানেরই পায়, তাই না? এমনকি আমাকে ছাড়া শোভনা বাপের বাড়িও যেতে চাইতো না। আমি মাঝে মাঝে বলতাম, যাও না, ঘুরে এসো, যাও। যেত, কিন্তু এক বেলার বেশি থাকতো না। আপনি বলবেন, কোন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না? জানি, আমিও তা স্বীকার করি, কিন্তু কোন স্বামী এমন ভালোবাসা পেয়ে সুখী হয় না? প্রগাঢ় সে ভালোবাসা সাত করে নষ্ট করে কোন স্বামী? আমি 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 সে নরাধন স্বামী, নরপ্রেত। হায় হায়, নন্দন কাননের পরিজাত মালা ভুল করে এই নরপিশাচের গলায় নেমে পড়েছিল। সেই অপার্থিব স্বর্গীয় বস্তুর আদর আমি কি করে বুঝব? তাই কিছুদিনের মধ্যেই সেই সুগন্ধি পরিজাতের মালা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছি। মানুষ কি পাগল! সেই জন্যই বোধহয় অতি সুখের ভেতর থেকে দুঃখ টেনে বের করতে চায়। কি জানি কোন কুক্ষণে কোন শয়তানের কুমন্তর আমার কানে এসে পৌঁছলো। আমার স্ত্রীর একটা বাক্স ছিল, সে কখনো সে বাক্সের চাবি দিতে ভুলতো না, কিংবা সেই চাবি কখনো ভুলে ফেলেও রাখতো না। এই দুই বিষয়ে সে সবসময় সাবধান থাকতো। এত সাবধানতার কারণ কি? এত সতর্কতার প্রয়োজন কেন? এটাই আমার মনের মধ্যে সব সময় খেলা করত। এই একমাত্র চিন্তা আমাকে একেবারে অস্থির করে তুলল।
আমি পাগল হয়ে গেলাম। মনের ভিতর দারুণ সংশয়, দারুণ দুর্ভাবনা, দারুণ অবিশ্বাস। তার সেই অপার্থিব ভালোবাসা, অনুরাগ, স্বর্গীয় পবিত্রতা, কিছুর ওপরই আর বিশ্বাস রাখতে পারলাম না। সবটুকুই যেন ভণ্ডামি বলে মনে হতে লাগলো আমার। সেই সরল দৃষ্টি, নিষ্পাপ মুখ, আবেশময় প্রেম, সবকিছু দেখে যেন বিষ মাখিয়ে দিয়েছে, যেন কে তাতে আগুন লাগিয়ে দিয়েছে। একদিন শোভনার এক ছোটবেলার বান্ধবী এসে নিমন্ত্রণ করে জোর করে তাকে নিয়ে যেতে চাইল তার বাড়িতে। এখনো তাদের মধ্যে ভালোবাসা একই রকম, কিন্তু শোভনা আমাকে ছেড়ে তার সঙ্গে কিছুতেই যেতে চায় না। তখন শোভনার বান্ধবী আমাকে এসে ধরে বসল। আমি শোভনাকে তার সঙ্গে যেতে বললাম। শোভনার বান্ধবীটি বাল্য বিধবা। সেদিন যাওয়ার সময় শোভনা যেখানে চাবি লুকিয়ে রাখল, আমি দূর থেকে লুকিয়ে দেখলাম। সে চলে যেতেই চাবি বার করে তাড়াতাড়ি বাক্স খুলে ফেললাম। আমার অন্তর আত্মা কাঁপতে লাগলো, হাত থেকে চাবি নিচে পড়ে গেল। মন শক্ত রেখে সবটা উল্টে পাল্টে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। শেষে যাতে বুঝতে না পারে যে আমি তার চোখের আড়ালে বাক্স খুলেছিলাম। যেখানকার জিনিস যেমনভাবে ছিল তেমনভাবে গুছিয়ে রাখলাম। এটা ওটা তুলে রাখতে গিয়ে বাক্সের এক কোণে একটা চিঠি দেখতে পেলাম। তাড়াতাড়ি টেনে বার করলাম। আমার বুকের ভেতর তুমুল ঝড় বইতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রুদ্ধশ্বাসে কাঁপা হাতে ভয় ভয় চিঠিগুলো খুলে পড়তে গেলাম। বুকের আগুন মাথায় গিয়ে উঠল। কি ভয়ানক! এই যে সব প্রেমপত্র। চিঠিগুলো জরির কাজ করা এক টুকরো গোলাপি ফিতে দিয়ে বাঁধা ছিল। খুললাম, পড়তে যাই, কিন্তু পারি না, সাহসও কুলায় না। তখনই কোথা থেকে কোন পিশাচ যেন হেঁকে হেঁকে আমার কানে কানে বলে দিল, ভীতু, পড়ে দেখো, সব বুঝতে পারবে। পড়ো। কেউ সেখানে ছিল না, এমনকি দেওয়ালে একটা আয়নাও ছিল না, যাতে আমার নিজের মূর্তি প্রতিফলিত হয়ে আমাকেই লজ্জিত করবে। একে একে সব চিঠি আমি পড়লাম। প্রত্যেকটার নিচে আমারই এক বন্ধুর নাম সই করা দেখলাম। চিঠিগুলো সাবধানে রাখার জন্য সব কটা চিঠিতেই যথেষ্ট সাবধান করা হয়েছে। তখন আমার মনের অবস্থা কেমন ছিল কে জানবে। সারা গায়ে বিষের জ্বালা হতে লাগলো। পড়া হয়ে গেলে চিঠিগুলো বেঁধে রাখলাম যেমনভাবে বাঁধা ছিল। তারপর কাঁপা কাঁপা হাতে বাক্স বন্ধ করলাম। শোভনার ফিরতে ফিরতে সন্ধে হলো। এসেই সে আমার কাছে ছুটে এলো, যেন সে আমাকে কতদিন দেখেনি। তাই আমার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে রইল। আমাকে দেখে সে যেন কত সুখী হলো। আমি তখন নিজের মনের ভাব লুকিয়ে অন্যদিনের মতো কথা বলতে লাগলাম, কিন্তু আমার প্রাণের ভেতর বিষের হলকা ছুটছে। না, সে তো বুঝতে পারেনি। রাত 11টার সময় দুজনে শুলাম। আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, শয্যা কাঁটাময়।
রাত 1টা বাজল, চোখে তবু ঘুম নেই। আমি থাকতে পারলাম না। যত রাত বাড়তে লাগলো ততই সে জ্বালা আরো বাড়তে লাগলো, আর সহ্য হলো না। রাত 2টো। আমি বিছানা ছেড়ে উঠলাম, উঠে প্রদীপ জ্বাললাম। দেখলাম শোভনা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। দুধের মতো সাদা বালিশে তার সেই সুন্দর মুখটা আরো সুন্দর লাগছে। সাদা মেঘের বুকে যেন কোনো দেবী মূর্তি আঁকা রয়েছে। বুঝলাম না, বুঝতে পারলাম না এই সৌন্দর্য। চেষ্টা করলাম না। প্রকৃতির অমন সৌন্দর্যের মধ্যে নরকের পাপের ছায়া কোত্থেকে এসে মিশল, কোত্থেকে? আমি ঠিক করলাম শোভনাকে আজ রাতেই খুন করব। ঘুমন্ত অবস্থায় তাকে খুন করার জন্য ধারালো ছুরি বের করলাম। তার নরম গলায় ছুরিটা বসাতে গেলাম, হাত কেঁপে ছুরিটা মেঝেতে পড়ে গেল। একবার ভাবলাম কেমন করে সেই মাখনের মতো নরম গলায় এই ধারালো ছুরি বসিয়ে দেব, কেমন করে? যাকে এতদিন নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যার সুখের জন্য প্রাণপণ চেষ্টা করেছি, তাকে নিজের হাতে আজ কেমন করে সংসার থেকে বিদায় করি? কিন্তু তখনই আবার সেই পিশাচ আমাকে গ্রাস করলো। সে যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে ব্যঙ্গের হাসি হেসে পড়ল। কাপুরুষ, নেই সাহস নেই? সেই বিকৃত শহর আমার হৃদয়ের কোটরে গিয়ে লাগলো। আমার বিকৃত মস্তিষ্ককে আরো বিকৃত করে তুলল। তখন সাহসে বুক বেঁধে নির্দয় রক্ত পিয়াসী লোহার ছুরির শক্ত মুঠোয় ধরলাম। শক্ত করে ধরে নিদ্রিত শোভনার নিদ্রা চিরনিদ্রায় পরিণত করার জন্য তার বুকে গিয়ে ধরে দিলাম। সঙ্গে সঙ্গে অজস্র ধারায় রক্ত ঝরতে লাগলো। আমি স্থির দৃষ্টিতে দেখলাম তখন শোভনা একবার যন্ত্রণায় ছটফট করে উঠল। চোখ খুলে স্থির দৃষ্টিতে সে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু সে দৃষ্টিতে রাগের কোনো চিহ্ন ছিল না। দেখতে দেখতে শোভনার প্রাণবায়ু শেষ হয়ে গেল। তখন আমার হাতের ওপর, ডান হাতে, শোভনার এক বিন্দু রক্ত পড়েছিল। কোথায় পড়েছিল তা আমি জানি। সেটাতে আমি রক্তের দাগ দেখিনি। আমি পরের দিন দেখেছি যে এক বিন্দু রক্ত আমার ডান হাতের ওপর শুকিয়ে রয়েছে। যে কৌশলে আমি আমার অপরাধ গোপন করেছি তা আপনাকে জানাতে চাই না। আইনের হাতে এড়ালাম বটে, কিন্তু ঈশ্বর যে ওপরে রয়েছে সে কথা আমার তখন মনে ছিল না। ক্রমশ শোভনাকে ভুলতে শুরু করলাম। তার উপর আমার সেই নিষ্ঠুরতার জন্য কখনো যে মন খারাপ হয়নি এমন নয়, কিন্তু সেই আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করেছিল। এটা ভেবে আমি মনকে স্থির রাখার চেষ্টা করতাম। আচ্ছা, প্রাণে এমন একটা দারুণ আঘাত না লাগলে কেউ কি এমন করে তার নিজের স্ত্রীর গলায় ধারালো ছুরি বসাতে পারে বলুন? কয়েকদিন পর একদিন বিকেলে শোভনার সেই বিধবা বান্ধবী আমার সঙ্গে দেখা করতে এলো। আমাকে শোকে কাতর ভেবে কত কিছু বলল, কত কিছু বোঝালো। আমি তার সেসব কথা কিছুই বুঝতে পারিনি, কানও দিইনি। কি প্রয়োজন? আমি দুঃখিতও নই, শোকে কাতরও নই। এই একথা সে কথার পর সে আমার হাত ধরে একটু থতমতকে কাঁপা গলায় বলল,
আমি আমি জানি তুমি কখনো কারোর কাছে বলবে না, আর আর আমার একটা লুকোনো কথাও এখন তোমার কাছে না বললেই নয়, তাই বলতে হচ্ছে। তুমি হয়তো আমাকে মনে মনে ঘেন্না করবে, কি করব, মানুষের মন যে বশ মানতে চায় না। কয়েকটা গোপন চিঠি আমি নিজের কাছে রাখার অসুবিধা বলে শোভনার কাছে রেখেছিলাম। সেই চিঠিগুলো যদি তুমি আমাকে খুঁজে বের করে দাও তাহলে বড় উপকার হবে গো। তার কথা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো, মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মন চঞ্চল হয়ে উঠল। তাড়াতাড়ি তাকে জিজ্ঞেস করলাম, সেসব প্রেমের চিঠিতে কি লেখা আছে? রাগে বিধবার চোখ জ্বলে উঠল। সে বলল, চিঠিতে কি লেখা আছে সেটা জেনে তুমি কি করবে? ছি 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 রমেশ, তোমার চেয়ে তোমার স্ত্রীর মন শত গুণে মহৎ ছিল। যখন আমি তাকে চিঠিগুলো রাখতে দিই, চিঠিতে কি লেখা আছে ভুলেও সে কথা জানতে চায়নি। শোভনা দিব্যি করেছিল সে কখনোই আমার চিঠিগুলো পড়বে না। সে যে আমার চিঠির একটা বর্ণও পড়েনি তা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। তাকে আমি ভালোভাবে চিনতাম। শোভনার মতো অমন সরল স্বভাবের মেয়ে এ জগতে দুর্লভ। আমি বললাম, কিভাবে আমি তোমার চিঠিগুলো চিনে বের করবো বলো তো? জরির কাজ করা গোলাপি রঙের ফিতে দিয়ে চিঠিগুলো একসঙ্গে বাঁধা আছে। তখন আমি বললাম যে বেশ, আমি খুঁজে দেখছি। কোথায় সেই চিঠির বাক্স ছিল তা আমি জানি, কিন্তু তবু আমি এদিক ওদিক অকারণ খোঁজাখুঁজি করে যেন সেই চিঠির বাক্স সম্বন্ধে কিছুই জানি না এমন ভান করে কিছুক্ষণ পরেই চিঠিগুলো বের করে তার হাতে দিয়ে বললাম, এই চিঠিগুলো তোমার? হ্যাঁ 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 ওইগুলোই। যেমন ভাবে চিঠিগুলো বেঁধে আমি শোভনাকে দিয়েছিলাম সে ঠিক ঠিক তেমন ভাবেই আছে। আমি আর তার দিকে মুখ তুলে তাকাতে পারলাম না, পাছে সে আমার মুখ চোখের ভাব দেখে বুঝতে পারে যে আমি তার সব কটা চিঠি খুলে পড়েছি। আর আমি সেখানে দাঁড়াতে পারলাম না। মাথা যেন ভারী হয়ে এলো, আমার মাথা ঘুরতে লাগলো। আমি বিছানায় শুয়ে পড়লাম, নিজের মাথার চুল ছিঁড়তে লাগলাম। মনের ভিতরের হাহাকার থামাতে নিজের বুকে নিজেই ঘুষি মারতে লাগলাম। তখন সে বিধবা চলে গেছে। সেই থেকে ডাক্তারবাবু, সেই থেকেই যন্ত্রণা শুরু। যদিও তখন সেই রক্তের ফোঁটা শুকিয়ে গিয়েছিল, বাইরে থেকে যন্ত্রণার কোনো চিহ্ন ছিল না, তবু সেই রক্তের ফোঁটা যেখানে লেগেছিল সেখানে জানেন ভীষণ ভীষণ যন্ত্রণা হতে লাগলো। মনে হলো কে যেন সীসা গলিয়ে ঢেলে দিয়েছে। প্রতি মুহূর্তে সেই যন্ত্রণা ভীষণ রূপে বেড়ে চলল। অনেক চেষ্টা করেছি, ঘুমোতে পারিনি। এরকম ভীষণ যন্ত্রণা বোধহয় পৃথিবীতে আর হয় না। এই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে ভরসা করতাম না, কি বিশ্বাস করবে আমার কথা? কিন্তু আমি যে কিরকম যন্ত্রণা ভোগ করেছিলাম তা তো আপনি জানেন, বলুন। দুবার সেই মারণ যন্ত্রণা থেকে আপনি নিস্তার দিয়েছেন আমাকে, কিন্তু যতই সে ক্ষতস্থান শুকিয়ে আসে ততই যন্ত্রণা বাড়তে থাকে। দারুণ যন্ত্রণা এখন আমাকে অস্থির করে তুলেছে। সহ্য করার ক্ষমতা এখন আমার নেই। মনে হচ্ছে এক্ষুনি আমাকে এই পৃথিবী ত্যাগ করতে হবে। জানেন, এই যে আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, এটা মনে করুন আমি সুখী। আশা করি ইহলোকে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলে পরলোকে শোভনা আমায় ক্ষমা করলেও করতে পারে। আপনি আমার যে উপকার করেছেন তার জন্য আপনাকে অনেক
অনেক ধন্যবাদ জানাই। কৃতজ্ঞ নমস্কার নেবেন। ইতি শ্রী রমেশচন্দ্র বসু। দু তিন দিন পরে কয়েকটা খবরের কাগজে দেখলাম যে রমেশচন্দ্র বসু নামে একজন নিজের মাথা দেওয়ালে বারবার ঠুকে আত্মহত্যা করেছেন। তার মধ্যে কেউ কেউ লিখেছেন যে স্ত্রীর শোকই রমেশচন্দ্র বসুর আত্মহত্যার একমাত্র কারণ। যারা একটু খবরাখবর রেখেছিলেন তারা দুরারোগ্য ক্ষতরোগের যন্ত্রণাই একমাত্র কারণ বলে নির্দেশ করেছেন। যারা তাকে বিশেষভাবে চিনতেন তারা সত্যিটাই লিখেছেন যে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। দুরারোগ্য ক্ষতরোগ তার পাগলামির খেয়াল ছাড়া আর কিছুই না। শুনলেন আজকের গল্প পাঁচকড়িদের লেখা সতী শোভনা। গল্পের সূত্রধর নীল। গল্প পাঠে সুমন। শ্রী রমেশচন্দ্র বসুর চরিত্রে নীল। শোভনার বান্ধবীর চরিত্রে পৌতুষা। সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল। সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। স্টে টিউনড, স্টে কিউরিয়াস। মিস্টিরিয়াস স্যাটারডে, নাও অ্যাট এ ডার্কার আওয়ার।